সবাইকে অনেক স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য। কেমন আছো তোমরা? আমার প্রিয় পরিবার সাবস্ক্রাইবার্স, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি প্রীতম বলছি। আর এখন তোমাদেরকে শোনাবো পদ্মমীরের ১০ম পর্ব, লেখিকা ইলমা বেহরোজ। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। বিকেল। আকাশের সাথে মিশে গেছে ঘন মেঘ। সেই মেঘের ফাঁক দিয়ে উঁকি মারছে দিনান্তের শেষ আলো। পদ্মজা ছাদে বসে নির্মল পরিবেশের সাথে মিশে থাকা ভেজা মাটির মন মাতানো গন্ধ উপভোগ করছে। এখনো আমির ফেরেনি, নিশ্চয়ই শহরের দিকে চলে গেছে। পাশের ভবনে অনেকক্ষণ ধরে একজন লোক চেঁচামেচি করছে, কাউকে গালিগালাজ করছে। মুদ্রা কলোনিতে প্রতিদিনই ঝগড়া হতে দেখা যায়। ১৯-২০ হলেই ঝগড়া করে। হঠাৎ একটা নারী কণ্ঠ চিৎকার করে ওঠে। পদ্মজা কেঁপে ওঠে। নারী কণ্ঠটি চিৎকার করে কাঁদছে আর বারবার অনুরোধ করছে তাকে না মারার জন্য। দুটি শিশুর কান্নাও শোনা যাচ্ছে। এমন করুণ কান্না পদ্মজা বহুদিন শোনেনি। অশ্রাব্য গালিগালাজ আর কান্নায় চারপাশ ভারী হয়ে উঠছে। কে এমন করে মারছে? পদ্মজা বেশিক্ষণ এই কান্না সহ্য করতে পারল না। হালকা কাপড়ের চাদর মাথায় টেনে শুকতারা থেকে বেরিয়ে পড়ে। ওর সাথে ভুবনও যায়। পদ্মজাকে বের হতে দেখে যাদব সক্রিয় হয়ে ওঠে। পদ্মজা কান্না অনুসরণ করে পাশের ভবনে ঢোকে। ভবনটির ভেতর গোলাকৃতি, চারিদিকে ভবন, মাঝে গোল সিমেন্টের উঠা। একজন মধ্যবয়স্ক লোক উঠানে এক অল্প বয়সী মেয়েকে চুলের মুঠি ধরে মোটা লাঠি দিয়ে পেটাচ্ছে। মেয়েটার বুকে শাড়ি নেই, শরীর থেকে রক্ত নির্গত হচ্ছে। আর ছোট ছোট ছেলে মেয়েগুলো চিৎকার করে কাঁদছে মা মা বলে। এ তো পাশবিক নির্যাতন। পদ্মজা চমকে যায়। মানুষ এত বড় জালিম কি করে হতে পারে? সে প্রতিবাদ করল। কি করছেন আপনি? কেন মারছেন? ভবনটির প্রতিটি রুমের দরজা বন্ধ ছিল। প্রত্যেকে দরজা বন্ধ করে বসেছিল রুমে। পদ্মজার কণ্ঠ শুনে প্রত্যেকে বেরিয়ে আসে। রেলিং ধরে দাঁড়ায়। সবার দৃষ্টি উঠোনে। যে লোকটি প্রহার করছিল তার নাম তুলা মিয়া। তিনি প্রহার থামিয়ে বললেন, আপনি কে? আমার বাড়িতে ঢোকার সাহস হলো কি করে? পদ্মজা ২ কদম এগিয়ে যায়। আমি যেই হই, আপনি বলুন, ওনাকে কেন এভাবে পেটাচ্ছেন? প্রহার থেকে নিস্তার পেয়ে মেয়েটি দ্রুত শাড়ি ঠিক করে পদ্মজার পিছনে গিয়ে দাঁড়ায়। তুলা মিয়া জহুরি চোখে পদ্মজাকে দেখছে। এত সুন্দরী নারী তিনি আগে দেখেননি। ইতিমধ্যে উপস্থিত প্রতিটি মানুষকে বিমোহিত করে ফেলেছে পদ্মজার সৌন্দর্য। তুলা মিয়া ফ্যাসফ্যাসে গলায় বললেন, আমি এই বাড়ির মালিক। এই মেয়ে ৫ মাস ধরে আমার ভাড়া দেয় না, রুম ছেড়েও বেরিয়ে যায় না, তাই পেটাচ্ছি। সঙ্গে সঙ্গে পিছন থেকে মেয়েটি কেঁদে কেঁদে বলে, আমার যাওয়ার কোনো জায়গা নাই আবা। বাসদাড়ি লইয়া কই যাবো আমি? আমার জামাই মইরা গেছে ৬ মাস আগে। ছোট থেকে ওনার ঘরে আমার জামাই কাম করছে, কোনোদিন বেতন নেয় নাই। আমার জামাই যখন মইরা গেল, যে জমিটা আসিল সেইটা উনি নিয়ে আনিছে। এরপর থেকে উনি প্রতিদিন জোর করে আমার সঙ্গে। তুলা মিয়া ধমকে উঠলেন, চুপ কর নটির পেটি। পদ্মজা দাবড়ের সঙ্গে বলল, মুখ সামলান। আপনার অধিকার নেই ঘর ভাড়ার জন্য একজন নারীকে এভাবে পেটানোর। তুলা মিয়া দূরে থুতু ছুঁড়ে ফেলে চোখ মুখ বিকৃত করে বললেন, অধিকার শেখাতে আসবেন না, আমার বাড়ি থেকে বেরিয়ে যান, নয়তো খুব খারাপ হবে। এই প্রথম কেউ সাহস করে তুলা মিয়ার সামনে দাঁড়িয়েছে। যদি পদ্মজা চলে যায়, এই আতঙ্কে মেয়েটি কাঁদতে শুরু করলো। সে পদ্মজার বাহু চেপে ধরে আকুতি করে বলল, আপনি যাইয়েন না বা, আমারে মায়েরা ফেলবো। আমারে সব সময় ভরসা দিছে, কোনোদিন আমারে বাইর করে দিব না। আমার ছেলে মেয়ে আর আমার খাওয়ানোর খরচ দিব, এখন তাও দিতে না করে। জমিটা ফিরাইয়া দিতেও না করে, কিছু কইলেই মারে। আমি তো কইছি জমিটা দিয়ে দিক, আমি ওইটা বেচা কিছু কইরা ছেলে মেয়ে নিয়ে খামু। মেয়েটি ফোঁপাচ্ছে। পদ্মজার সহানুভূতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কত অসহায় এই মেয়ে। আর কোনো গতি না করে কিছুতেই পদ্মজা পিছুপা হবে না। সে তুলা মিয়াকে বলল, আপনি প্রথমত ওনার জমি কেড়ে নিয়েছেন, তারপর আবার অসহায়ত্বের সুযোগ নিয়েছেন। এখন আর পোষাচ্ছে না বলে বের করে দিতে যাচ্ছেন। তা ওনার জমি আত্মসাৎ করে। তাহলে উনি কোথায় যাবেন? কি করে চলবেন? লোকটি খ্যাক খ্যাক করে উঠল, সেইটা আপনার দেখতে হইব না, সরেন তো, আমার কাজ আমার করতে দেন। মহিলাকে টেনে আনতে গেলে পদ্মজা বাধা হয়ে দাঁড়ায়। কাট কাট গলায় বলে, আপনি ওনার জমি ফিরিয়ে দিন, এই বাড়ি ছেড়ে উনি অন্য কোথাও চলে যাবে। না দিলে কি করবেন? পুলিশের কাছে যাব। তুলা মিয়া শব্দ করে হাসলেন।
এই এলাকার কোনো পুরুষেরই সাহস নেই তার সামনে এভাবে কথা বলার। সেখানে কোথাকার এক নারী এসে পুলিশের ভয় দেখাচ্ছে। তবে এমন সুন্দরী নারী তিনি আগে দেখেননি। বড় লোভ হচ্ছে ছুঁয়ে দেখার। তুলা মিয়ার লোলুপ দৃষ্টি পদ্মজার গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে। তবুও সে চুপ করে দাঁড়িয়ে আছে। ততক্ষণে জাদত এসে দাঁড়িয়েছে একপাশে। তুলা মিয়া সরাসরি বলল, আমি সুন্দরী মহিলাদের কথা ফেলতে পারি না। আমার সঙ্গে আমার বাড়িতে চলো। আমাকে যদি খুশি করতে পারো তাহলে জমি ফিরিয়ে দেব, এখানে থাকতেও দেব। ওর লালসা পদ্মজার গায়ে বিস্ফোরণ ছড়িয়ে দেয়। বাবার বয়সী লোকের মুখে এমন কথা শুনে পদ্মজার গা গুলিয়ে ওঠে। সে সজোরে থাপ্পড় মারে লোকটার গালে। তার পাশে গুঞ্জন শুরু হয়। লোকটি সঙ্গে সঙ্গে পাগলা ষাঁড়ের মতো হয়ে যায়। দাঁতে দাঁত চেপে ক্রোধ নিয়ে বলে, এত সাহস, এত সাহস! পদ্মজা অটল হয়ে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। তুলা খান কিরজি বলে তেড়ে যায় ওর দিকে, পদ্মজার গলার চাদর খামচে ধরে টেনে খুলে ফেলার জন্য। পদ্মজা তুলার কবজি চেপে ধরে। তুলা সজোরে ধাক্কা মারে। ভুবন পদ্মজাকে ধরার চেষ্টা করে, কিন্তু পারে না। তবে পদ্মজা পড়তে গিয়েও নিজেকে সামলে নিল। দ্বিগুণ জোর নিয়ে দাঁড়ালো। রেলিং ধরে দাঁড়িয়ে থাকা মানুষদের ফিসফিসানিতে চারপাশ উষ্ণ হয়ে উঠেছে। এত রূপ, এত সাহস, তাও কোনো নারীর। সরাসরি এমন দৃশ্য দেখে তারা বাক হারা। খালি হাতে এমন শক্তিশালী পুরুষের সঙ্গে পারা সম্ভব নয়, তা সম্পর্কে অবগত পদ্মজা। তবুও লড়াইয়ের জন্য সাহস নিয়ে অপেক্ষা করছে কখন লোকটি আক্রমণ করবে। তুলা আক্রমণ করতে গেলেই বাহির থেকে 3 জন লোক এসে জাদুত সহ সকলে মিলে পদ্মজার ঢাল হয়ে দাঁড়ায়। পদ্মজা আকস্মিক প্রতিরোধে অবাক হয়ে যায়। জাদুত বলে, আর এক পা এগোলে এখানেই গেড়ে ফেলবো। মোটা সোটা গাট্টা গোট্টা 4 জনকে দেখে তুলা ভড়কে যায়। এরা কোথা থেকে এলো? কাউকেই তো সে চেনে না, এই এলাকায় কখনো দেখেনি। তুলা মিয়ার ধনাঢ্য পরিবারে জন্ম। বিলাসবহুল বাড়ি তার। বাড়িতে স্ত্রী, পুত্র, পুত্রবধূ সহ কয়েকজন দাসী রয়েছে। মন্দ চরিত্রের কারণে কারো সঙ্গে তার বনিবনা হয় না। পরিবারের কেউ মূল্য দেয় না। এলাকার কেউ সম্মানের চোখেও দেখে না। ছোট ছোট শ্রেণীর মানুষেরা তুলার পদ মেজাজকে ভয় পায়। বিশেষ করে তার 3টি বাড়িতে বসবাস করা ভাড়াটিয়ারা সব সময় ভয়ে জবুতবু হয়ে থাকে। স্ত্রী জোহরাও স্বামীকে পছন্দ করে না। যতক্ষণ সম্ভব দূরে দূরে থাকে। তুলা মিয়া প্রতি রাতে মদ্যপান করে বাড়ি ফেরে। নারীর দেহের প্রতি তার বাঁধ ভাঙা আকর্ষণ। ভয় দেখিয়ে অথবা লোভ দেখিয়ে যেভাবে হোক, প্রতিটি মুহূর্তে তার নিত্য নতুন নারী সঙ্গ প্রয়োজন হয়। সহায় সম্পদ তুলার নামে থাকায় পুত্র তুমুরও কিছু বলতে পারে না। শুধু সয়ে যায় পিতার উচ্ছৃঙ্খল জীবনযাপন। তুলার স্বভাব চরিত্রের জন্য পরিবারের সদস্যদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তখন মধ্যরাত। তুলা মদ খেয়ে বাড়ি ফিরছিল আর গুনগুনিয়ে হাসন রাজার বাউলাকে বানাইল রে গানটি গাইছিল। স্বপ্নের জগতে আছে সে। চারপাশ যেন রঙিন আর আনন্দের। তীব্র ক্ষোভ নিয়ে মদ্যশালায় ঢুকেছিল। বের হয়েছে হালকা হয়ে। মনে হচ্ছে পিঠে দুটো ডানা লাগিয়ে দিলে পাখির মতো উড়ে চলে যেতে পারবে রাতের কালো অন্তরিক্ষে। রাস্তা শূন্য। বাতাস হচ্ছে জোরালোভাবে। মাঝে মধ্যে পাখির ডানা ঝাপটানোর শব্দ ভাসছে। দূরে ডাহকের ডাক, ঝিঝি পোকার ডাক এবং ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর মিলে এক ঐক্যতানের সৃষ্টি করেছে। হঠাৎ পিছন থেকে কয়েকজন লোক তুলার হাত মুখ চেপে ধরে। সঙ্গে সঙ্গে তুলা চৈতন্য হারায়। যখন চোখ খোলে, নিজেকে বাঁধা অবস্থায় একটা গুদাম ঘরে আবিষ্কার করে। চিৎকার করতে গেলে মুখ দিয়ে শুধু উ শব্দ বের হয়। সে ভড়কে যায়। 5-6টা বলিষ্ঠ দেহ তুলাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে বিকেলের 4 জনও রয়েছে। তুলা চোখ দিয়ে কিছু ইঙ্গিত করছে, ছটফট করছে। লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু করছে না, বলছেও না। শত চেষ্টা করেও যখন লোকগুলোর মনোযোগ আকর্ষণ করতে পারল না, তখন হাল ছেড়ে দিল তুলা। গুদাম ঘরের এক কোণে হারিকেন জ্বলছে। জানলা দিয়ে রাতের মৃদু বাতাস প্রবেশ করছে ভেতরে। ধীরে ধীরে সেই আলো মলিন হয়ে গেল। রাতের নিবিড় অন্ধকার যখন ছেয়ে ফেলল সমস্ত বিশ্ব চরাচর, তখন একটা দীর্ঘদেহী মানব চাপাতি হাতে নিয়ে গুদাম ঘরে প্রবেশ করে। তার পরনে লুঙ্গি, শার্ট। লুঙ্গির নিচের অংশ ভাঁজ করে গুটিয়ে তুলে কোমরে বাঁধা। তুলা কিছু বুঝে ওঠার আগেই প্রবল ক্রোধ নিয়ে দীর্ঘদেহটি তেড়ে আসলো। তুলার বুকের কাপড় খামচে ধরে বলল, শুয়োরের বাচ্চা! শেষ রাত। সাদিক নদীর পাড়ে এক বাঁশবাগানের নিচে বসে আছে। পিছনে শ্মশান। ওখানে আধপোড়া কাঠ, মৃতের বস্ত্র, চিতাধূম, মাচা, ভস্য, ভাঁ কলসি পড়ে আছে।
নাম না জানা কিছু অজানা জীবের ডাক, নিশাচর পাখির হাড়হিম ডাক কানে আসছে। সাদিক মনের অজান্তেই ভয় পাচ্ছে। পুকুর পাড়ে গিয়েছিল, কিন্তু ওখানে মুজ্জা কলোনির কিছু ছেলে বসে ফুর্তি করছিল। তাই বাধ্য হয়ে এই শ্মশানঘাট বেছে নিতে হয়েছে। সাদিক মনে মনে আমিরকে কঠিন গালি দিল। একটা কালো ছায়া হেঁটে আসছে। বাতাসের সঙ্গে তখন বজ্রপাত হচ্ছিল। সাদিক টর্চ জ্বালিয়ে সোজা হয়ে দাঁড়ায়। টর্চের আলো কালো ছাড়ির হাতে থাকা কাচের বৈয়ামে পড়ে। বৈয়ামে রক্তাক্ত সদ্য কাটা 10টি মনুষ্য আঙুল, 2টি চোখ, জিহ্বার অর্ধেক। শ্মশানের সামনে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখে কিঞ্চিত সময়ের জন্য সাদিক তালগোল পাকিয়ে ফেলল। আমিরকে যে গালি দিয়েছে সেটা যদি কোনোভাবে আমির জেনে যায়। পর মুহূর্তে নিজেকে বোঝালো, মনে মনে কি বললাম আমির কি করে জানবে। আমির এসেই বৈয়ামটি সাদিকের হাতে দিয়ে বলল, পরে নেব। সাদিক বৈয়ামটি নিয়ে দ্রুত কাঁধের ব্যাগে ঢোকালো। আমির তাড়াহুড়ো করে বলল, ওদিকের কি অবস্থা? সাদিক খ্যাক করে গলা পরিষ্কার করে বলতে শুরু করলো, কুতুবুদ্দিন গোপন সূত্রে জেনেছে আদালত তার বড় ছেলের ফাঁসির রায় দেবে। উনি চেষ্টা করছেন ফাঁসি আটকানোর। ছোট ছেলেকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। তার বর্তমান অবস্থা নাজেহাল। বেশ কিছুদিন ধরে এসব চলছে। মুমিনুল সাহেব কুতুবুদ্দিনকে শর্ত দিয়েছেন, যদি কুতুবুদ্দিন নিজের পদ ছেড়ে দিয়ে সেই পদে মুমিনুলের বড় ছেলেকে বসার সুযোগ করে দেয়, তবে সে কুতুবুদ্দিনের 2 ছেলেকে রক্ষা করবে। কি মনে হয়, রাজি হবে কুতুবুদ্দিন? আমার মনে হয় রাজি হবে। এমনিতেও তার পদ টিকবে না বেশি দিন। তার থেকে মুমিনুলের কথা এখন অবসর নিলে 2 ছেলেকে বাঁচাতে পারবে। আমির আশার আলো দেখতে পায়। তাহলে অনেকদিন ধরেই কুতুবুদ্দিন ঝামেলায় আছে। চারপাশ থেকে বিপদ আঁকড়ে ধরেছে তাকে। এমত অবস্থায় আমিরকে হুমকি দেওয়ার মতো কাজ কিভাবে করল? করলে করতেও পারে। ইয়াকিসাবির অর্ডারের মাধ্যমে যে টাকা পেত, তাতে পরিস্থিতি হয়তো পরিবর্তন করতে পারত। যখন পেল না, রেগে গেল আমিরের ওপর। কিন্তু জাহাজ কেন চাইবে? কুতুবুদ্দিনের জাহাজের অভাব নেই। সে জাহাজ চাইতে যাবে কোন দুঃখে? নাকি ছোট ছেলেকে দেশ থেকে বের করার জন্য তার একটি জাহাজ প্রয়োজন, যে জাহাজ নিরাপদ? হঠাৎ আমিরের মাথায় একটা ব্যাপার আসলো। কুতুবুদ্দিনের কোনো লোককে আমার অফিস কিংবা বাড়ির আশেপাশে দেখা গেছে? না, সব রফিক মাওলার লোক। আমিরের চোখ দুটি চল করে ওঠে। এমন নয় তো কুতুবুদ্দিন এ বিষয়ে জানেই না? ভাবনাটা মনে আসতেই আমিরের মেরুদণ্ড সোজা হয়ে গেল। যদি সত্যি এরকম হয়, রফিক মাওলাকে থামানোর পরিকল্পনা তার জানা আছে। কাজটা তার জন্য সহজ হবে। সে সাদিককে নিজের পরিকল্পনা বুঝিয়ে দিল। নিশ্চিত হতে হবে আগে তার ধারণা ঠিক কিনা। অফিসেও কিছু সমস্যা হচ্ছে, কাল একবার অফিসে যেতে হবে। আমির বলল, আলমগীর ভাই যেন কাল অফিসে থাকে। মুজ্জা কলোনির মাঠে আগামীকাল থেকে মেলা বসবে। গানের আসর হবে প্রতিদিন। তারই কাজ চলেছে সারা রাত জুড়ে। গানের আসরের জন্য কয়েক পাড়া থেকে চাঁদা তোলা হয়েছে। আমির মাঠের কাছাকাছি এসে বিপাকে পড়ে যায়। সবার সামনে দিয়ে যাওয়া যাবে না। আকাশের অবস্থা বিকেল থেকে মেঘলা। সন্ধ্যার পর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। তারপর থেকে শুধু বাতাস হচ্ছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে। রাতও প্রায় শেষ। তবুও এই লোকগুলো কাজ করে যাচ্ছে। ও এদিক ওদিক খুঁজে একটা আগাছা ভর্তি পরিত্যক্ত পথ আবিষ্কার করে। ওই পথ দিয়েই শুকতারাতে পৌঁছায়। পদ্মজাকে দুর্বলতার ওষুধের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিল। এই কাজ করার পর থেকে অশান্তি হচ্ছে বুকে। কিন্তু সে নিরুপায় ছিল। সিঁড়ির কাছাকাছি আসতেই পায়ের শব্দ শুনতে পায়। পদ্মজা কি জেগে গেছে? আমি টর্চ জ্বালাতে গিয়ে দেখে টর্চে রক্ত। গুদাম ঘরের রক্তের উপর টর্চ রেখেছিল। শার্ট পরিবর্তন করে অন্য শার্ট পরেছিল, কিন্তু টর্চে যে রক্ত লেগেছিল ব্যাপারটা খেয়ালই করেনি। সে শার্টের বুকে খেয়াল করে দেখে সেখানে রক্ত লেগে আছে। পায়ের শব্দ আরো নিকটে চলে এসেছে। আমির দ্রুত শার্ট খুলে ফেলতে নেয়, কিন্তু পর মুহূর্তেই মনে পড়ে এখন ঠান্ডা পরিবেশ। পদ্রাকে গরম লাগার অজুহাত দেওয়া যাবে না। তবে মাঝে মধ্যেই ও রাতে বাড়ি জুড়ে হাঁটে, সেটা বললে পদ্মজা বিশ্বাস করবে। কিন্তু এই রক্তের দাগ? পায়ের শব্দ একদম নিকটে। আমিরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দ্রুত টর্চ ফেলে পাশে রাখা টিনে হাত চেপে ধরে ও। তারপর সেই হাত বুকের সাথে চেপে ধরে সিঁড়িতে বসে পড়ে উল্টো হয়ে। ঠিক তখনই পদ্মজা নামলো হাতে হারিকেন নিয়ে। আমিরকে বিছানায় না পেয়ে নিচে নেমে এসেছে সে। মাথাটা ঝিমঝিম করছে। হুট করে এত ঘুম পেল। শরীরটা সত্যি খুব দুর্বল। আমিরকে ওভাবে বসে থাকতে দেখে পদ্মজা অবাক হলো। ডাকলো, শুনছেন? আমির চট করে তাকালো, যেন মাত্রই পদ্মজার উপস্থিতি অনুভব করেছে। বলল, ঘুম ভেঙে গেছে? পদ্মজা নেমে আসলো। এখনো ঘুম পাচ্ছে
ওর চোখ দুটি নিভে আসছে। আমির ডান হাতে পদ্মজাকে টেনে পাশে বসায়। হারিকেনের আলোয় আমিরের বাম হাতের রক্তাক্ত বুড়ো আঙুল দেখে পদ্মজা আঁতকে ওঠে। রক্তে শার্টের উপরিভাগ ভিজে গেছে। কেউ যেন পদ্মজার কলিজার চিপ মেরে ধরেছে। অমন করে আর্তনাদ করে উঠল। ও আল্লাহ, কিভাবে হলো? টিনগুলো পড়েছিল, ঠিক করতে গিয়ে অসাবধান হয়ে। পদ্মজার চোখে অশ্রু দেখে আমিরের কথা থেমে যায়। রোদ উঠলেও যাতে পদ্মজা ছাদে বসে আকাশ দেখতে পারে, সেই জন্য গতকাল টিনগুলো আনা হয়েছিল ছাদের এক কোণে ছাউনি দিতে। হাতে যন্ত্রণা হচ্ছে। তাড়াহুড়ো করতে গিয়ে ধারালো টিনে গভীর ক্ষত তৈরি হচ্ছে। গল গল করে রক্ত বের হচ্ছে। তাৎক্ষণিক যুক্তিগত কি করবে ভেবে না পেয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছিল আমির। প্রাথমিক চিকিৎসা করেও যখন রক্তপাত বন্ধ হলো না, ফজরের আজানের সঙ্গে সঙ্গে ভুবন বেরিয়ে পড়ে ডাক্তার আনার জন্য। আমিরের আঙুল থেকে যত না রক্ত পড়ছে, তার থেকে বেশি জল পড়ছে পদ্মজার চোখ থেকে। হাতের পীড়ায় মাথা ধরে যায় আমিরের। নতুন টিন হওয়াতে বেশি কেটে গেছে। আলো ফোটার সঙ্গে সঙ্গে শুকতারাতে ডাক্তার পৌঁছাল। তিনি ইমানদার পুরুষ। তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে সবেমাত্র কোরআন শরীফ নিয়ে বসেছিলেন, তখনই ভুবন যায় সেখানে। রোগীর বিপদের কথা শুনে দৌড়ে চলে আসলেন। এসে দেখলেন আমিরের বুড়ো আঙুল সহ হাতের তালু কালচে হয়ে গেছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ডাক্তার চলে যাওয়ার পর খাবার গরম করে আমিরকে খাইয়ে দিয়েছিল পদ্মজা। তারপর চুলে বিলি কেটে দেয়। আমির ঘুমানোর পর পদ্মজার দুই চোখ লেগে আসে। যখন ঘুম ভাঙল, জানলা দিয়ে বাইরে তাকালে মনে সন্ধ্যার অনুভূতি হয়। চারদিক ঘন কালো মেঘ। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন দিক দিয়ে যে বাতাস বইছিল তা ঠিক বোঝা যাচ্ছিল না। পদ্মজা জানলা দিয়ে মুখ বাড়িয়ে মনোহর মুখখানা খানিকটা ভিজিয়ে নিল। যখন গ্রামে থাকতো তখন এরকম বৃষ্টির দিনে বাড়ির পিছনে জানলা দিয়ে নদীর দিকে তাকিয়ে থাকতো। চোখের সামনে নদীর জলে টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ার দৃশ্য মন উদাসীন করে দিত। বাতাসের তোড়ে ঘাটে থাকা নৌকা তুলত। এতগুলো বছর হলো শহরে আসার, এখনো গ্রামের জন্য মন টানচান করে। পদ্মজা আমিরের আহত হাতের ব্যান্ডেজে আলতো করে চুমু খায়। টেবিলে বসে পেন্সিল আর সাদা পৃষ্ঠা নিয়ে দীর্ঘক্ষণ সময় নিয়ে মনের মাধুরী মিশিয়ে একটা ছবি আঁকে। আমির হালকা নড়তেই সে টেবিল ছেড়ে বিছানায় চলে আসলো। আমির চোখ খুললে পদ্মজা উৎকণ্ঠিত হয়ে জানতে চাইল, আঙুলে ব্যথা করছে? আমির হাত বাড়ায়। পদ্মজা ওর পাশে গিয়ে বসল। কিছু খাবেন? কি করব বলুন? বাজার থেকে কিছু আনবো? এখানে মাথা রাখো। নিজের ডান বাহু দেখিয়ে মৃদু গলায় বলল। পদ্মজা তার বাহুতে মাথা রাখল। আমির বাম হাত দিয়ে জড়িয়ে ধরতে চাইলে সে আটকালো। আমি জড়িয়ে ধরছি বলেই সে আমিরের গায়ের উপর হাত রাখল। আমির আহত হাতের তর্জনী দ্বারা পদ্মজার কপাল থেকে চুল সরিয়ে দিয়ে বলল, আমার সব কিছু মিথ্যে হলেও তুমি মিথ্যে নও। কেউ কি বলেছে আমি মিথ্যে? ওর ঠোঁটে চুমু খেলো আমির। তুমি ভীষণ সুন্দর, চলো আরেকবার বিয়ে করি। পদ্মজা মজা করে বলল, চলুন। সামনে তো তোমার জন্মদিন, সেদিন বিয়ে করা যায়, কি বলো? পদ্মজা নিচের ঠোঁট কামড়ে মনে করার চেষ্টা করলো কবে ওর জন্মদিন। আমির বলে দিল, 1 সপ্তাহ পর। এত দ্রুত? সেদিন না গেল? সময় কত দ্রুত চলে যায়। সময় যাচ্ছে ঠিকই, কিন্তু তোমার বয়স বাড়ছে না। লাল বেনারসি পরবে? আমি শেরওয়ানি পরবো নাকি? থামুন, আপনি সত্যি বলছেন নাকি? বিয়ে করতে হবে না, ওই দিন সারাদিন আমার সঙ্গে থাকলেই হবে। কতবার তো থাকেননি। অভিমানী কণ্ঠে বলল পদ্মজা। ও কথা বলো না, অনুতাপ হয়। কাজের এত চাপ পড়েছিল, কিন্তু এইবার আমি তোমার সঙ্গেই থাকবো। কোনো কিছু আমাকে আটকাতে পারবে না। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো। কি জানি কেন আমিরের কাছে এলেই ওর পুরো পৃথিবী স্বর্গ মনে হয়। বাবা মায়ের দাম্পত্য কলহ থেকে বড় হতে কখনো ভাবেনি স্বামী স্ত্রীর মধ্যে এত প্রেম, ভালোবাসা, মায়া থাকতে পারে। ওর বন্ধুরা কেউই দাম্পত্য জীবনে পরিপূর্ণ সুখী নয়। প্রত্যেকে কিছু ত্যাগ করছে, নয়তো মানিয়ে নিচ্ছে। কিন্তু আমির অন্যরকম। সারাক্ষণ ভালোবাসে, যত্ন করে। ও আমিরের গাল আলতো করে ছুঁয়ে প্রশ্ন করল, কোন পুণ্যের ফল আপনি? পদ্মজার অন্তঃস্থলের আবেগ দারুণভাবে ছুঁয়ে যায় আমিরকে। সে কিছু বলল না। পদ্মজার বুকে মুখ গুজে বলল, জানেন,
মাঝে মধ্যে আপনাকে হারানোর ভয়ে বুকের ভেতরটা বড় কাঁপে, নিজেকে এলোমেলো লাগে। বলতে বলতে পদ্মজার চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে উঠল। মানুষটাকে সে কখনো হারাতে পারবে না। এবারও আমির কিছু বলল না। জিদ হয়ে ডান হাতে পদ্মজাকে বুকের উপর টেনে শক্ত করে ধরে রাখল। পদ্মজা পরিষ্কার শুনতে পেল আমিরের হৃদস্পন্দন। ঘড়ির কাঁটা বলছে দুপুর হয়েছে, কিন্তু বেলা ঠিক যেখানে ছিল সেখানেই আছে। এর মধ্যে বৃষ্টি তার গতি বাড়িয়েছে। মেঘমালা জড়িয়ে রেখেছে আকাশের কোল। অন্ধকার চারদিক। গতকালের কাপড়গুলো পথ পথ শব্দে বারান্দায় টানানো রশিতে উঠছে। ফুলগাছের টবগুলো জলে পরিপূর্ণ হয়েছে। পাতাগুলো গাঢ় সবুজ রং পেয়েছে। ভুবন নিচতলার দরজায় বসে একমনে বৃষ্টি দেখছে। সে কখনো অনুমতিবিহীন দ্বিতীয় তলায় যায় না। সকালে পদ্মজা খেতে দিয়েছিল। ভুবন আগে একবেলা খেত। পদ্মজা চাপাচাপিতে এখন 3 বেলা খায়। কিছুদিন পর পদ্মজা ওর বুবু চলে যাবে ভেবে বড্ড মনটা খারাপ হয় ভুবনের। পদ্মজা মাথা তুলে বলল, শরীরটা মুছে দিই। আমির চোখ বোঝা রেখেই বলল, পরে, এখন শুয়ে থাকো। বৃষ্টির দিন কেউ বিছানা ছাড়ে? এখানে আসার পর থেকে শুধু শুয়ে বসেই কাটাচ্ছি। এভাবে অলস হয়ে যাব। কোথায় শুয়ে বসে কাটালে? কাঁথা সেলাই করছো, 2 বেলা রাঁধো, ঘর দোর গুছাও, কাপড় ধুয়ে দাও, বই পড়ো, আচার বানানো শুরু করেছো। আমাকে সময় দাও তুমি? কি? সময় দিই না? সারাক্ষণই তো লেপ্টে থাকেন। রাত দিন মিলিয়ে মোট 24 ঘন্টা। এখানে আসার পর থেকে 1 থেকে 2 ঘন্টা বাজারে কাটাচ্ছেন। বাকি 22 ঘন্টা তো আমার সঙ্গেই থাকেন। সে থাকি, কিন্তু তোমার মন তো আমার ওপর থাকে না। এই লোক অকারণে কথা বাড়াবে। অথচ জোর করে উঠে বসল। কুসুম গরম পানি এনে নরম তোয়ালে দিয়ে আমিরের শরীর মুছে দিয়ে বলল, একটা কথা বলার ছিল। 10টা বলো। গতকাল বিকেলে যে 4 জন আমাকে সাহায্য করেছিল, ওদের আচরণ দেখে মনে হলো আমাকে চেনে। এমনভাবে ওরা রক্ষা করতে আসলো যেন আমি ওদের পরিবারের কেউ। পদ্মজার চোখে মুখে বিস্ময়। আমির বলল, একজন নারীকে হেনস্থা হতে দেখে এগিয়ে এসেছে। এরকম পুরুষ অনেক আছে। পদ্মজা ভাবুক হয়ে বলল, কিন্তু কেমন যেন লাগছে। ওদের চোখে মুখে কিছু একটা ছিল যেটা দেখে ওই লোকটা ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিল। আসলে আমি বুঝতে পারছি না আমার মনটা কেন ওদের সাধারণ ভাবতে পারছে না। আমির ভেতরে ভেতরে ভড়কে যায়। পদ্মজা না আবার তদন্ত করতে বের হয়। সাহায্য করেছে কেন সেটা নিয়েও ভাবতে হবে। কি অদ্ভুত নারী সে। ভাগ্যিস তাকে কোনো সন্দেহ করে না। আমির বলল, এত ভেবো না তো। এখানকার মানুষজন অনেক ভালো, মিশুক। 3-4 দিনে আমার অনেক বন্ধু বান্ধব হয়েছে। পদ্মজা হাসল। সে তো আপনি যেখানে যান সেখানেই বন্ধু হয়। তবু এখানে অন্যরকম। আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, কিছু রাঁধো। একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি যাচ্ছি। পদ্মজা ভাবনা ছেড়ে দ্রুত রান্নাঘরে চলে যায়। আমির ঠোঁট কামড়ে চুপ করে বসে থাকে। যেভাবে হোক এই ব্যাপারটা পদ্মজার মাথা থেকে বের করতে হবে। কিছুক্ষণ পর বৃষ্টির গতি কমলে উঁকি দিয়ে দেখে পদ্মজার উপস্থিতি। সে রান্নাঘরে পুরোদমে ব্যস্ত। কলমদানি নিয়ে একটা কাগজে কিছু একটা লিখে, সেই কাগজ, একটি নুড়ি পাথর ও পলিথিন পায়জামার পকেটে রেখে রান্নাঘরের দিকে যায় আমির। পদ্মজাকে ডেকে বলে, পদ্মবতী, ছাদে যাচ্ছি। বিকালের দিকে বৃষ্টি একেবারে ক্ষান্ত দেয়। এক ঝাঁক সাদা বক উড়ে যাচ্ছে উত্তর থেকে দক্ষিণে। কোথা থেকে খুব কম সময়ের জন্য অদ্ভুত একটা গন্ধ নাকে ভেসে এলো। মনোযোগ দিতেই বোঝা গেল ওটা উঠানে থাকা বাতাবি লেবুর ফুল। পদ্মজা ভুবনকে ডেকে বলে, ছাদে 2টো বাতাবি লেবুর ফুল দিয়ে যেতে, সে ঘ্রাণ নেবে। হাওলাদার দম্পতি ছাদে সময় কাটাচ্ছে। ছাদ থেকে সামনের কলোনির ছোট ছোট সব ঘর, মাঠ দেখা যায়। এই বৃষ্টির মধ্যে মেলা হচ্ছে। মেলা দেখেই পূর্ণার কথা মনে পড়ে যায়। মেয়েটা মেলায় যেতে খুব ভালোবাসে। লোকগুলো কত মহৎ, বলল আমির। পদ্মজা ঘাড় ঘুরিয়ে বলল, কারা? আমির ইশারা করলে সেদিকে তাকায় পদ্মজা। গতকালের 4 জন লোকসহ আরও বেশ কয়েকজন গরিবদের খাবার, জামাকাপড় দান করছে। এদের সবার মধ্যেই কি যেন একটা মিল আছে। পদ্মজা কিছু বলার আগে আমির বলল, বাজারে শুনেছি এরা বেশ কিছুদিন হলো এখানে এসেছে। বিভিন্ন জেলায় গিয়ে টাকা তুলে গরিব দুঃখীদের সাহায্য করে। ওদের জীবন এভাবেই কাটে। মানবিকতার সংঘ গড়ে তুলেছে আর কি। পদ্মজা খুশিতে গদগদ হয়ে বলল, আপনাকে যে 4 জনের কথা বলেছিলাম, ওই যে মাঝের 4 জন।
আমির অবাক হলো। তাই নাকি? তাই তো বলি, এত সাহসী কারা? পদ্মজা গর্ব করে বলল, এমন মানুষরাই তো সাহসী হবে। আমরাও কিছু দান করি ওদের দান বক্সে। যখন বাজারে যাব দিয়ে দেব। তাছাড়া ওদের আমার কাছে ধন্যবাদ পাও না, তোমাকে সাহায্য করেছে। পদ্মজা মুগ্ধ নয়নে দেখছে, মানুষ মানুষের জন্য। এই মানুষগুলো নিজের পরিবার ছেড়ে অন্যদের জন্য লড়ে যাচ্ছে। মন থেকে দোয়া করে পদ্মজা, যেন তাদের ভালো হয়। আমির আর চোখে দেখে পদ্মজাকে। গতকাল যখন পাশের ভবনের কাহিনী শুনল, মাথা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু ততক্ষণে পদ্মজা বাড়িতে চলে এসেছে। তুলাও চলে গেছে। সে রেগে মেগে তুলার বাড়ির দিকে যেতে চেয়েছিল। পদ্মজা জোর করে আটকে রেখে সবকিছু খুলে বলে, আমির অত্যাচারিত মেয়েটির জন্য অন্য বাড়িতে বাসস্থানের ব্যবস্থা করেছে। তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। জমি উদ্ধার করে দিয়ে সেখানে বাড়ি বানিয়ে দেওয়ার পণ করেছে। সবকিছু মিলিয়ে পদ্মজা ভারী সন্তুষ্ট। সন্ধ্যা নামার আগে স্বামী স্ত্রী দুজনে নিচে নামার জন্য উদ্যত হয়। আমির গামছা হাতে নিয়ে হাত উপরে তুলে ইশারা দেয় যাদবকে, যার অর্থ নাটকের সমাপ্তি। এতক্ষণ শুনলে পদ্মমিরের ১০ম পর্ব। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।